আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল হলো। তবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দিয়েছেন। রায়কে যুগান্তকারী বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ এবং আবেদনকারীরা। আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2011 সালে আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল আওয়ামী লীগ সরকার। এরপর যে নির্বাচনগুলো হয়েছিল তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রেক্ষাপটে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর আপিলের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়। তার উপর শুনানি শেষে আপিলের অনুমতি দেয় আদালত। সেই আপিলের উপর 10 দিন শুনানি করে উভয় পক্ষ। বৃহস্পতিবার সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আদালত। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রায় হয়েছে। ওনারা অ্যাপেলেট ডিভিশন আগে যে জাজমেন্ট দিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বাই মেজরিটি, সেই রায়টা ওনারা সর্বসম্মতিক্রমে সেই রায়টাকে বাতিল করেছেন। তো ওনারা এটাকে প্রসপেক্টিভ ইফেক্ট দিয়েছেন, অর্থাৎ আগামী সংসদ ডিজলভ হওয়ার পরের থেকে এই রায় কার্যকর হবে। রায়ের ফলে নির্বাচন ব্যবস্থার স্থায়ী সমাধান হলো বলে মনে করেন আবেদনকারীদের আইনজীবীরা। একই সাথে আগের আপিল বিভাগ রাজনৈতিক উদ্দেশ্যে একটি দলের প্রভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, যা বর্তমান রায়ে প্রতিফলিত হয়েছে বলে দাবি তাদের। 13 অ্যামেন্ডমেন্টটিকে একজন বিচারপতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এই রায়টি দিয়েছেন এবং সেই রায়টি ছিল একটি সরকারের উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না। আপনারা ইতোমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে 4টি অপশন দেওয়া হয়েছে। এই 4টি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আমূল পরিবর্তন আসতে পারে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনেছিল বিএনপি সরকার। 14 বছর পর আপিল বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। এর ফলে নির্বাচনী ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, দ্বন্দ্ব এবং হানাহানির ঘটনা ঘটত তার অবসান হবে। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হবে সে নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে বলে মনে করছেন আইনজীবীরা। হাসান জাভেদ, এনটিভি নিউজ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় কমল মেডিয়েট আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে একথা বলেন তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটা মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটা অনির্বাচিত সরকারের সম্ভব না বলেও জানান তিনি। এদিকে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু বলেন, বিএনপিকে নিয়ে যে ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে সে ভাষায় প্রত্যুত্তর দিচ্ছে না বিএনপি। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক এবং যদি নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হয় তাহলে গণতন্ত্রের যাত্রা সেখান থেকে শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে, গ্রহণযোগ্য করবে। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দে যে অপপ্রচার চলছে, যেই ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না, হজম করছি, কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলছি, আমরা রাজনীতির ভাষায় কথা বলছি।
যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভাঙতে চাইবে তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানী পুরাতন রমনা থানা এলাকায় সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করতে গিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। কমিশনার বলেন, পুলিশের মনোবল ভেঙে গেলে সমাজে অপরাধ ও অপতৎপরতা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তার মতে, আইনে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মুহূর্তে গুলি চালানোর ক্ষমতাও পুলিশের আছে। এদিকে নাগরিকদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে সাইবার সাপোর্ট সেন্টার বিশেষ ভূমিকা রাখবে জানিয়ে সাজ্জাদ আলী বলেন, অনলাইন প্রতারণা, মোবাইল ব্যাংকিং জালিয়াতি, ব্যক্তিগত তথ্য ফাঁস ও নারীর প্রতি সাইবার নির্যাতন সহ বিভিন্ন ডিজিটাল অপরাধে দ্রুত সাড়া, প্রযুক্তি নির্ভর তদন্ত সেবা দেবে নতুন এই ইউনিট। দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন। প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। অবৈধভাবে সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের 3 যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। দ্রুত তাদের মরদেহ দেশে ফেরত এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে স্বজন সহ এলাকাবাসী। তারা জানায়, উন্নত জীবনের আশায় মানব পাচার চক্রের ফাঁদে পড়ে ইতালির উদ্দেশ্যে গত 8ই অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান। পরে লিবে আটকে রেখে নির্যাতন করে ইমরানের পরিবারের কাছ থেকে 18 লাখ টাকা আদায় করে দালাল চক্র। 1 নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে নিহত হন ইমরান ছাড়াও মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের মুন্না তালুকদার এবং ঘোষালকান্দি গ্রামের বায়েজিদ শেখ। সদস্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়। সকালে চট্টগ্রাম থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। আগামী 27 থেকে 30 নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ। এতে অংশ নিতে যাচ্ছে নৌবাহিনী জাহাজ প্রত্যয়। এ উপলক্ষে রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দল, বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানানো হয়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রত্যয় জাহাজের কর্মকর্তা এবং নাবিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আগামী 5 ডিসেম্বর জাহাজটি চট্টগ্রামে ফিরে আসবে। বিদেশে রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশে নির্মিত আরও 3টি জাহাজ। সকালে চট্টগ্রামে জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাপক্ষ। চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আল মৌদি। এসবের আমদানিকারক সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেড। ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত 11টি দেশে 36টি জাহাজ রপ্তানি করেছে, যার বাজার মূল্য 138 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।